সিলেটের ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থা এখনো সংকটাপন্ন। আদালতে বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল সিলেট। বগুড়ার মোকামতলায় দুটি বাসের সংঘর্ষে 6 জন নিহত, টাঙ্গাইলে ট্রাক উল্টে মারা গেছে 4 জন, চট্টগ্রামে বুলডোজারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নির্দেশ। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় 90 জেএমবির 2 জঙ্গির আত্মসমর্পণ, প্রত্যেকের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দুদিন পরেই শুরু শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের। পটকা বাজি না ফোটানোর আহ্বান। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি কামরুজ্জামান মামুন। ছাত্রলীগ নেতার বর্বরতার শিকার সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা, তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব। আর আসামির কঠোর শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সংশয় যেন কাটছেই না। অস্ত্রোপচারের পর পেরিয়ে গেছে একটি রাত, তারপরও উন্নতি হচ্ছে না খাদিজার শারীরিক অবস্থার। অশান্তি আর দুশ্চিন্তায় হাসপাতালে দিন পার করছেন খাদিজার স্বজনরা। নিবিড় পর্যবেক্ষণে রাখা খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না অবনতি হচ্ছে তা জানতে আরও অন্তত 2 দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত, তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এদের সব ঠিক আছে। 72 ঘন্টা পরে আমরা সব সিচুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে আর কি। উই আর হোপফুল, ক্ষীণ হইলেও আমরা হোপফুল। খাদিজাকে দেখতে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। একই দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে। ঘটনা তদন্ত করে আক্রমণকারীকে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দ্রুততর সময়ের মধ্যে মানুষের বিচার সম্পন্ন করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে মানুষের মনের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগে এবং মানুষ বুঝতে পারে যে অন্যায় করলে তার মাপ নেই, এবং এটাকে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের আবেদন থাকবে, রাষ্ট্রের সবকিছুর ঊর্ধ্বে উঠে যে এইটাকে নিশ্চিত করবে। পরে সেখানে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। খাদিজার হামলাকারীর কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটিয়েছে, তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। সোমবার বিকেলে পরীক্ষা শেষে সিলেটের এমসি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। স্থানীয় হাসপাতালে নেয়ার পর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে মঙ্গলবার সকালে তাকে ঢাকায় আনা হয়। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আউশা গ্রামে সৌদি প্রবাসী মাসুক মিয়ার 3 ছেলে ও মেয়ে খাদিজাকে নিয়েছিল সুখের সংসার, কিন্তু সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে তাদের। একসময়ের গৃহশিক্ষক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল পড়ানোর নামে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে বিদায় করে দেওয়া হয়। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত বদরুলের চাপাতির কোপে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন খাদিজা। এ ঘটনায় বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন দিগেন সিংহ। আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না, আমারও খাদিজা। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার? আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাতকের বদরুল আলমকে, কিন্তু শুরু থেকে
তার আচরণে উচ্ছৃঙ্খলতা ধরা পড়ায় 4 মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয়। যখন ক্লাস 10-এ পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট করতো। সে নিজে কেউ অমানুষ এবং সে কিভাবে মানুষ বানাবে আমাদের বাচ্চা, ওইটাই টের পাই। ওর চাচা হয়তো ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল, ও যার ধরুন 4 মাস রাখার পরে তো ওকে বিদায় করে দিছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে বদরুল। মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে। এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন। ইতারি অবস্থা দেখে আর বাচ্চা করে মোবাইলটা হাতনে লইছি আজ 8-9 মাস ধরে। যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই। প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের। যখন একটি কুপানো হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমি বলতে পারবো না। আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না, আমি ঘুমাইতেও পারি না। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক 2য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয়। এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহ সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কলেজ ছাত্রী খাদিজার ওপর বর্বর হামলার প্রতিবাদে আজও উত্তাল সিলেট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বক্তারা খাদিজাকে হত্যা চেষ্টা সহ দেশের সব নারী নির্যাতনের ঘটনার মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে সিলেট সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। খাদিজার ওপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ গেট এলাকায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমরা কি এই ডিজিটাল দেশ চাইছিলাম? আমাদেরকে নিরাপত্তা নাই, এ দেশে থাকি। পরীক্ষা দিতে গিয়ে ওনার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে তো পড়ালেখার কোনো কথাই হয় না। বদরুল নামক নরপশুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর। আর এই মামলা সহ সাম্প্রতিক যত নারী নির্যাতন এবং হত্যা মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করবে। একই দাবিতে দুপুরে সিলেট এমসি কলেজ গেটে মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সূর্যোদয় ফাউন্ডেশনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমাদের এমসি কলেজ থেকে আরো 3 দিনের সময় দেওয়া হচ্ছে সরকারকে, যদি নিশ্চিত না করা হয় আমরা নতুন কর্মসূচি দান করব। রিশার হত্যার যদি বিচার পেতাম, আমরা যদি এই আমাদের তনু হত্যার বিচার পেতাম, তাহলে এইসব ঘটনা বারবার পুনরাবৃত্তি হতো না। এদিকে খাদিজার উপর বর্বর হামলার বিচার দাবিতে নগরীর টুকের বাজার এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের বিষয় নয়, অতি সত্বর দেশের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের জনগণের কাম্য। সময় সংবাদ, সিলেট। শিক্ষার্থী খাদিজাকে হত্যা চেষ্টার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল। বিকেলে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে শারবান তহুরার আদালতে এ জবানবন্দি দেয়। শুনানি শেষে বদরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদরুলকে পুলিশি প্রহরায় শাহপরান থানায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিলেট মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে চা পাতি দিয়ে কুপিয়ে হত্যার অপচেষ্টার কথা স্বীকার করে বদরুল। গতকাল খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে হত্যা চেষ্টার মামলা করেন। টাঙ্গাইল ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 30 জন। সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হন অন্তত 12 জন। পরে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় পৌঁছলে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। ট্রাকের হেলপার সহ আহত 10 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের পাথরঘাটায় স্কুলের দেয়াল ধসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে স্কুল পড়ুয়া মেয়েকে আনতে গিয়ে গায়ের ওপর দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে মারা যায় ব্যবসায়ী মাসুদুল হক ও তার ছেলে মাহিদ। স্কুল থেকে তখনও বের না হওয়ায় প্রাণে রক্ষা পেয়ে গেছে তার মেয়ে। মাঠে সংস্কার কাজে অসতর্কতা এবং গাফিলতির অভিযোগ এনে ঘটনার জন্য যথাযথ বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ী মাসুদুল হক দুপুর 12টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন সেন্ট স্কলাস্টিকা স্কুলে 3য় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে আনতে। সাথে ছিল ছেলে বলুয়ার দিঘিরপাল লামাবাজার স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তাসিফ মাহিদ। 3 জনেরই আবার যাওয়ার কথা বিমানের টিকিট কিনতে, কারণ আজমির শরীফ জিয়ারত করার জন্য বৃহস্পতিবার তাদের ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তেই এলোমেলো হয়ে গেল সব। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 1টার দিকে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি সেন্ট প্লাসিড স্কুলের পাশে এসে দাঁড়ায়। এই সময় স্কুলের ঠিক সামনে খেলার মাঠের ভেতরে চলা নির্মাণ কাজে ব্যবহৃত এক্সকেভেটর ধাক্কায় সীমানা দেওয়াল ধসে পড়ে তাদের উপর। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা বাবা ও ছেলে দুজনকেই মৃত ঘোষণা করে। ওরা বুঝতে পারে না গাড়িটা নাকি পিছনে আসছে, দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, ওদের গাড়ির উপর পড়ছে। দেওয়ালটা খারাপতে দেওয়ালটা গায়ে পড়ছে, পড়ার পরে 3টা লোক নাইনে আমাদের বলে ওনারা চলে গেছে। ক্যাজুয়ালিটি 2 জনকেই মারা গেছে সেই মর্মে প্রত্যয়ন করেছে আর কি। আমরা রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছে রুগীর কোনো জ্ঞান ছিল না, আমরা মৃত অবস্থায় রুগী দুটিকে পাই। এদিকে অসতর্কতার সাথে নির্মাণ কাজ চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের স্বজনেরা। আমার চাচাকে হারাইছে, আজকে আমার চাচা ভাইকে হারাইছে, আর কতজনকে মানুষ হারাইলে তারপরে শিক্ষা হবে। অসতর্কতার কারণে আজকে অ্যাক্সিডেন্টটা হলো, 2টা জীবন গেল, এর বিচার চাই। পুরোপুরি গাফিলতির কারণে এক্সিডেন্টের কারণে দুর্ঘটনা হয়েছে। আজকে আমার ভাইকে হারান, ভাইপুতকে হারালাম। তবে ঘটনার সংশ্লিষ্ট কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে নিহত স্বজনদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেয়ালটা বেশ পুরনো দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তেই তাদের গাফিলতির বিষয়টি অবশ্যই আমাদের অনুসন্ধানের বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। যশোরে ভবদেহের পানিবন্দীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, অন্তত 20 জন আহত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। এ সময় তিনি এ কর্মসূচি তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকার কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। 500 জন সুবিধাভোগীর জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যারা জনপ্রতিনিধিরা এই তালিকা করছেন, এই তালিকায় কোনো জায়গায় যদি কোনো গরমিল থাকে, অর্থাৎ অনিয়ম থাকে, অর্থাৎ একেবারে হতদরিদ্র যাদের জন্য এই কার্ড সেটা না দিয়ে অন্য কাউকে দিয়ে থাকে, তাহলে আমি অবশ্যই এখানে আমাদের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের জাতীয় সংসদের সদস্যরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব স্ব এলাকায় এই তালিকাগুলি যেন তারা নিজেরা একটু পরীক্ষা করে দেখেন। পাশাপাশি আমাদের সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আমার অনুরোধ থাকবে যে তারা এটা দেখবেন যে কোথাও এই ধরনের কোনো অনিয়ম হয়েছে কিনা। যদি কেউ অনিয়ম করে অবশ্যই তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা ডিলার হয়েছে তাদের ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে, আর নির্বাচিত প্রতিনিধি তারা যদি কোনো অনিয়ম করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। স্বেচ্ছে আত্মসমর্পণ করল নব্য জেএমবির 2 সদস্য। তাদের একজন আব্দুল হাকিম গুলশানের হলি আর্টিজানে নিহত জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের হাতে জঙ্গিবাদের দীক্ষা নেয় বলে জানিয়েছে র্যাব। আত্মসমর্পণকারী 2 জঙ্গির হাতে 5 লাখ টাকা করে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আত্মসমর্পণ না করলে জঙ্গিবাদের মদতদাতা ও অর্থায়নকারীদের নির্মূল করা হবে বলেও জানান তিনি।
আত্মসমর্পণ করলেন গাইবান্ধার আব্দুল হাকিম ও বগুড়ার মাহমুদুল হাসান বিজয়। র্যাবের দাবি এ দুজন নব্য জেএমবির সক্রিয় সদস্য। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে দুই জঙ্গির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। র্যাব জানিয়েছে এ দুজনই কথিত জিহাদে অংশ নিতে প্রশিক্ষণও সম্পন্ন করেছিলেন। আব্দুল হাকিম হোলি আর্টিজানে নিহত জঙ্গি খায়রুল ইসলামের ঘনিষ্ঠ সহচরও ছিলেন। আত্মসমর্পণকারী দুজনই তাদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া এবং নিজেদের ভুল বোঝার কথা অকপটে স্বীকার করেন। আমি যে পথে ছিলাম সেটা আসলে অন্ধকারের একটা পথ। এখানে বাঁচার কোনো ইচ্ছা মানুষের থাকে না, এর জীবনের কোনো লক্ষ্য নেই। এই পথে আসলে শুধু কষ্ট, কোনো আলো নেই, সামনে কোনো রাস্তা নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ যেন এই পথে যেন পা না বাড়ায়। পুরস্কারের 5 লাখ টাকা দিয়ে র্যাবের তত্ত্বাবধানেই দুই আত্মসমর্পণকারী জঙ্গিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন র্যাবের ডিজি। এই পুরস্কার দিয়ে মূলত র্যাবের তত্ত্বাবধানে আমরা তাদেরকে পুনর্বাসন করব, যাতে করে তারা সমাজের মূল ধারায় ফিরে আসতে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত শিবিরই জঙ্গিবাদের কথিত বড় ভাই। জঙ্গিদের চিহ্নিত করুন, এই সমস্ত জঙ্গিদের আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের পরিচয় দিন, তাদেরকে ধরিয়ে দিন। কে কোন দল করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই দেশের সন্ত্রাস, এই দেশের জঙ্গিবাদ কেউ পছন্দ করে না, সর্বস্তরের মানুষ ঘৃণা করে। সেজন্যই আজকে সব ঘুরে দাঁড়িয়েছে, সব একত্রিত হয়েছে, সব আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে এক সুরে কথা বলছেন যে আমরা এই দেশে জঙ্গিবাদ চাই না। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেমরাও অংশ নেন। ওমর ফারুক, সময় সংবাদ, বগুড়া। যশোরের ভবদেহে পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত 20 জন গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ভবদহের মানুষের কাছে পানি এক আতঙ্কের নাম। বছরের পর বছর এই এলাকার মানুষের পানির সঙ্গে বসবাস। তবে চলতি বছর আগস্ট থেকে এই দুর্ভোগ চরমে পৌঁছে। ভবদহ স্লুইস গেটে পলি জমে যাওয়ার কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার সকালে জেলার অভয়নগর স্বাধীনতা চত্বরে সড়ক অবরোধ করে ভবদহ পানি নিষ্কাশন কমিটি। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়। আমরা ছুটি পাচ্ছি না, আমরা ঘুমাতে পারতেছি না, বাচ্চা কাচ্চা মাথায় দড়ি বেঁধে নিয়ে। প্রশাসনিক লোকজন আমাদের যেভাবে লাঠিচার্জ করলো, আমাদের রক্তাক্ত করলো, আমরা আজকের দিনের ভিতরে বিচার চাই। আমরা আমাদের ন্যায্য দাবি, আমরা অধিকার আদায় করে তারপরে ঘরে ফিরবো। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীরা হামলা করায় তারা লাঠিচার্জ করতে বাধ্য হন। আমি এক কথা বলেছি, পুলিশের প্রতি অ্যাগ্রেসিভ আচরণ করছে। পুলিশের উপরে হামলা করছে? হ্যাঁ, পুলিশের উপরে হামলা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সহ নানা কর্মসূচি ঘোষণা করেছেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা। আগামী 17 তারিখ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে। সমাবেশে দেশের প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিবেশবাদীরা থাকবেন। সেই সমাবেশ থেকে মিছিল সহকারে প্রধানমন্ত্রীর সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার 33টি ইউনিয়নের 200 গ্রামের প্রায় 3 লাখ মানুষের একটাই চাওয়া দ্রুত পরিস্থিতির উন্নতি। সময় সংবাদ, যশোর। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের কালীহাতিতে পুংলি নদীতে গ্যাস পাইপলাইনের লিকেজ। প্রায় 8 ঘন্টা পর বিকল্প পথে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত দেয়া হলো সংযোগ। চিকিৎসকদের ভুলের কারণেই চট্টগ্রামের নবজাতকটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। দুপুরে নগরীর ম্যাক্স হাসপাতালে শিশুটির পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। এর আগে দুপুর 1:30টার দিকে সব ধরনের পর্যবেক্ষণ নিশ্চিত হওয়ায় নবজাতকটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তের পর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। সোমবার রাতে সিএসসিআর হাসপাতালে এক শিশুর জন্ম দেন প্রসূতি মা ডাক্তার রিদওয়ানা কাউসার তুষার। কিন্তু কোনোরকম চিকিৎসা না দিয়েই মাত্র 2 ঘন্টার মাথায় নবজাতককে মৃত্যু সনদ দিয়ে প্যাকেট করে পরিবারের কাছে পাঠানো হয়। পরে জীবিত অবস্থায় তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 32 ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি।
মৃত্যুর ঘোষণা ভুলের জন্য আজকে একটা বাচ্চা সত্যি সত্যি মারা গেল। যদি ওই সময় এই বাচ্চাটাকে মৃত্যু ঘোষণা করা না হতো তাহলে হয়তো এই বাচ্চাটা বেঁচে যেত, তার সম্ভাবনা বেশি ছিল। আমরা এই ধরনের অবহেলাকে সহ্য করব না। আমাদের তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে। তদন্তে যেটা বেরিয়ে আসবে, ব্যক্তি হলে ব্যক্তি, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান, আর উভয় হলে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় এক আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে। ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারক। পুলিশ বলছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী ও জুয়েলুর রহমানের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 50,000 টাকা বেতন হইব, ওইটা করে সে আমার 5 লক্ষ টাকা 3 বারে নিছে। 1 বছর পরে পুঁতে আমার মায়ের মুড়া করে। এভাবে আদম ব্যবসায়ী মোহাম্মদ দানিশ মিয়া ওরফে শৌকতের প্রতারণার বর্ণনা দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হতদরিদ্র মিলন বেগম। বিদেশ যেতে না পারার কষ্টে সম্প্রতি তার একমাত্র সক্ষম ছেলেও মারা যায়। সন্তান হারানোর শোক আর প্রতারকের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ার বেদনায় প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন এই বিধবা মা। এলাকাবাসীর অভিযোগ, শুধু মিলন বেগম নয়, শৌকতের প্রতারণায় পথে বসেছেন উপজেলার মেরাতলী, গৌরনগর, চিলিকুট, গাজীরকান্দি, গোকর্ণ ও কৃষ্ণনগরের শতাধিক দরিদ্র পরিবার। টোটালে 14 লক্ষ টাকা নিছে। 3 মাস পরে আমার ছেলে আমার বাড়িতে পাঠাইছে। আমি কানের জিনিস, গলার চেইন, বন্ধক টন্ধক দিয়া লয়ে গেছি টিয়া। হে আমার বাতিজরে নিল না, আমার ছেলেরে নিল না, না নিয়া শৌকতের বিরুদ্ধে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বসালেও কোনো লাভ হয়নি। এমনকি পাওনাদাররা টাকা চাইলে উল্টো তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হয়রানি করতেছে, সে টাকা দিবে না, সে আলো উল্টা হুমকি দিচ্ছে, যদি টাকা চাই তাহলে আমার আর আমার স্বামীকে জানে মেরে ফেলবে। তার ভাই বলছিল, ঠিক আছে আমরা পারিবারিকভাবে বসা এই যে মিলন বেগমের ছেলের মারা গেছে এ টাকাটা আমরা দিয়ে দেবো, এখন পর্যন্ত দেইনি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা তদন্তে প্রমাণ পেলে শৌকতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। থানায় গিয়ে মামলা করলে সে যেখানেই থাকুক, যদি বাংলাদেশে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে আইনের ভিতরে নিয়ে আসার জন্য, যাতে মানুষ এতগুলো টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। শৌকত বর্তমানে রাজধানীর পূর্ব কাফরুল পাকা মসজিদ এলাকায় বাস করে বলে জানায় এলাকাবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে তিতাস গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে গেছে। প্রায় 8 ঘন্টা পর বিকল্প পথে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। বিকেলে বিকল্প লাইনের মাধ্যমে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ দেয়। সকালে উপজেলার পুংলি নদীর ওপর দিয়ে যাওয়া তিতাস গ্যাসের পাইপটি হঠাৎ করে ফেটে গিয়ে গ্যাস বের হতে থাকে এবং পানিতে বুদবুদের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর পানির উপরিভাগে প্রায় 20 ফুট ওপর দিয়ে গ্যাস বের হতে থাকে। এতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দিলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার ঘটনাস্থলে গিয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এদিকে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এখনো না আসায় লিকেজ লাইন এখনো মেরামত কাজ শুরু হয়নি। গাজীপুরে অভিযান চালিয়ে 500 মিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই অভিযান চালায়। এ সময় পশ্চিম জয়দেবপুর এলাকার 5 শতাধিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য মালামালও জব্দ করা হয়। এছাড়া চান্দনা চৌরাস্তার শালবন হোটেলকে 40,000 টাকা এবং 3 জন গ্রাহককে 30,000 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলে 3য় শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, গত সোমবার বিকেলে সদর উপজেলার একটি নুরানি মাদ্রাসার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শিক্ষক আবুল কাশেম। পরে মেয়েটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। নয়টার দিকে স্কুলে গেছেন, পরে কাশিম হুজুর তারে নির্যাতন করছে। কঠিন বিচার চাই, হ্যাঁ জানি ফাঁসি, যাতে জানি এই কাজটা আর কোনো মেয়েদের জানি করতে পারে না। হিস্ট্রি ছিল রেপের, আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি,
এবং প্রাথমিক আলামত পেয়েছি এবং তার যে ইনজুরি ছিল ওগুলো রিপেয়ার করা হয়েছে। আসামিকে অ্যারেস্ট করি। আসামি হচ্ছে ওই নুরানি মাদ্রাসার টিচার আবুল কাশেম। অ্যারেস্ট করার পরে সে স্বীকারোক্তি দিয়েছে, সে সমস্ত ঘটনাটা আমাদের কাছে ডিটেলস বলেছে। প্রায় 1.2 লাখ টাকা আত্মসাতের মামলায় কীর্তনখোলা 2 লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌসকে গ্রেফতার করেছে দুদক। দুপুরে বরিশাল নগরীর নবগ্রাম রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক জানায় 2010 সালে বিশ্বব্যাংক ও বাংলাদেশের যৌথ অর্থায়নে সুনামগঞ্জের ধর্মপাশা জয়শ্রী সড়ক নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ না হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে প্রকল্পের অর্থ উত্তোলন করে নেন ঠিকাদার মঞ্জুরুল আহসান ফেরদৌস। প্রাথমিক তদন্ত শেষে মঙ্গলবার 1,02,42,000 টাকা আত্মসাতের অভিযোগে মঞ্জুরুল সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র। শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন, এই স্লোগানে বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক সমিতির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শিক্ষকদের মূল্যায়ন করো এবং তাদের অবস্থা করে বৃষ্টি উপেক্ষা করে ঝালকাঠিতে র্যালি বের করেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। পরে জেলা স্কাউট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বৈষম্য দূর করে দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান। দিনাজপুর একাডেমিক স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত নির্মাণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন তাঁতি লীগের নেতাকর্মীরা। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জেলা তাঁতি লীগের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বক্তারা রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশের উন্নয়ন সহ বিদ্যুৎ চায় না বলে অভিযোগ করেন। এদিকে রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল ও তেল গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা সরকারের কাছে ভিজিএফ, ডিজিডি সহ সকল গ্রামীণ প্রকল্পে দুর্নীতি বন্ধ, আর্মি রেটে রেশনিং চালু ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের দাবি জানান। দুর্গাপূজায় কোনো ধরনের পটকা, আতশবাজি না ফোটানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করার জন্য অনুরোধ জানান তিনি। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। কমিশনার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে নিরাপদ ও উৎসব মুখর করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে এবার 226টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর সবগুলোতেই নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেবেন তারা। নিরাপত্তার কারণে উৎসব যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি। পটকা, আতশবাজি, এটি আমি ডিএমপি কমিশনার হিসাবে ডিএমপি অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে ইতিমধ্যে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। কোনো ধরনের পটকা, আতশবাজি ব্যবহার করা যাবে না। যদি কেউ পটকা, আতশবাজি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি বিসর্জনের সময় অনেক ভক্তবৃন্দ অতি উৎসাহী হয়ে নদীতে লাফ দেয়, সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যে কেউ বিসর্জনের সময় নদীতে লাফ দিবেন না। দেবী দুর্গাকে সাজাতে অলংকার, দেবীর শক্তির প্রতীক অস্ত্র ও মঞ্চের কাঠামো সরবরাহে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের খাগাইল গ্রামের কারিগররা। দেবীকে সাজাতে সৃষ্টির আনন্দের পাশাপাশি বাড়তি আয়ের জন্য গৃহবধূরাও সামিল হয়েছেন অলংকার তৈরির কাজে। গতবারের চেয়ে এবার পূজা মণ্ডপ বেশি হওয়ায় ভালো অর্ডার পেয়ে খুশি কারিগররা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। সারা বছর বিয়ের মুকুট, বিভিন্ন পূজা ও কীর্তন আসরের সরঞ্জাম বানিয়ে সংসার চালান কেরানীগঞ্জের এই খাগাইল গ্রামের অধিকাংশ পরিবার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারা এখন যুক্ত হয়েছেন প্রতিমার অলংকার ও নানা সাজ তৈরির কাজে। গায়ের বধূ ও কিশোর কিশোরী সহ সবাই কাগজের বোর্ডে জরি, সুতা, পুঁতি ও পাথর লাগিয়ে তৈরি করছে মাথার মুকুট, কোমরে বিছা, শঙ্খ ও বালাসহ নানা অলংকার। পূজার সময় ঘনিয়ে আসায় বিভিন্ন মণ্ডপের চাহিদা অনুসারে এখন চলছে শেষ মুহূর্তের কারুকাজ। কারিগররা জানান উৎসবের আগে এসব সাজ চলে যাবে বিভিন্ন পূজা মণ্ডপে। হাতের চুড়ি দেই, গলার হার দেই, কোমরের বিছা দেই, মাথার চূড়া দেই। 3 মাস আগে ব্যস্ত সময় করি নেই, 2টা পর্যন্ত রাত 3টা পর্যন্ত কাজ করতে হয়। সংসার একটা বাড়তি আয় হয় আর মায়ের সাজাইতে ভালো লাগে। প্রতিমার অলংকার এসব সেট বিক্রি করা হয় 1 থেকে 5,000 টাকায়। এবার অর্ডার বেশি পাওয়ায় এই মৌসুমে ভালো আয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই সময়টা মনে করেন খাওয়ার সময়, রান্নার সময় পাওয়া যায় না, মানে যাকে কাজ করতে পারি অতই ইনকাম। আমার হাতে টাকা থাকে, মনে করেন আমি সব আনন্দ ফুর্তি করতে পারি এই কাজ করলে। শুধু অলংকার নয়, অসুর বধে দেবী দুর্গা ধারণ করবেন 10 অস্ত্র। দশভুজা দেবীর জন্য টিনের কারুকাজে তীর, ধনুক, খড়গ, ত্রিশূল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করছেন খাগাইলের কারিগররা। অসুরের খড়গ, মার খড়গ, ত্রিশূল, শঙ্খ চক্র, গদা চক্র, পদ্ম এখান থেকে তৈরি হইতেছে। গত বছর আমাদের মাল হয়েছে 4000, এই বছর হয়েছে আমাদের প্রায় 4,500 মতো হয়েছে, যে আগামী হয়তো আরো বাড়বো। ইতিমধ্যে কারিগরদের তৈরি অধিকাংশ অলংকার চলে গেছে পুরনো ঢাকার শাঁখারী বাজারে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত চলবে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজ, পেছনের পটভূমি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। আর দুদিন পরে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেবীকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রূপ দিতে রংপুর অঞ্চলে মণ্ডপে মণ্ডপে এখন চলছে সাজসজ্জার কাজ। এদিকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে যথাযথ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। কদিন পরই শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব, আর এই উৎসবকে ঘিরে শেষ সময়ে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন মা দুর্গাকে। অন্যদিকে পূজা মণ্ডপকে আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে ব্যস্ত আয়োজকরাও। শাড়ি পরানো শেষ, কালার শেষ, এবং চূড়া, মুটুক এগুলোই অস্ত্র। সমস্ত আয়োজন শেষের দিকে আমরা গুপ্তপাড়া প্রতিবারের ন্যায় বরাবরই ব্যতিক্রমধর্মী দুর্গা উৎসব করি। শাস্ত্র মতে এবার মা দুর্গার আগমন এবং বিদায় দুটোই ঘোড়ায় চড়ে, যা অশুভ ইঙ্গিত বহন করে বলে বিশ্বাস পুরোহিতদের। আর নিরাপত্তা বিধানে স্পর্শকাতর মন্দিরগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতা। এই অসুখ সময়ে পৃথিবীতে প্রভাব না ফেলে মা দুর্গার কাছে কামনা করছি যেন সারা বিশ্বে মঙ্গলময় থাকে। যেগুলো গুরুত্বপূর্ণ মন্দির আছে সেগুলো আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান বিভাগের শীর্ষ এই পুলিশ কর্মকর্তা। প্রত্যেকটা মণ্ডপে আমরা একটা করে নিরাপত্তা কমিটি, ওই সার্বজনীন পূজা কমিটি যারা সদস্য আছে তাদের নিয়ে, আমাদের পুলিশ নিয়ে আমরা একটা করে মণ্ডপ ভিত্তিক নিরাপত্তা কমিটি করে দিচ্ছি। রংপুর জেলায় 842টি সহ বিভাগের 8 জেলায় মোট 5120টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থা এখনও সংকটাপন্ন। আদালতে বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল সিলেট। বগুড়ার মোকামতলায় দুটি বাসের সংঘর্ষে 6 জন নিহত, টাঙ্গাইলে ট্রাক উল্টে মারা গেছে 4 জন। চট্টগ্রামে বুলডোজারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নির্দেশ। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় 90 জিএমবির 2 জঙ্গির আত্মসমর্পণ, প্রত্যেকের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একদিন পরেই শুরু শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের, পটকা বাজি না ফোটানোর আহ্বান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।